ঘূর্ণিঝড়ের প্রভাব জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় আছেন শিকদার জাবির হোসেন, চট্টগ্রামের পতেঙ্গায় আছেন কমল দে এবং সাতক্ষীরার আশাশুনিতে আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমেই যাচ্ছি জাবিরের কাছে। ঘূর্ণিঝড় রেমাল একেবারেই উপকূলের নিকটে অবস্থান করছে। পায়রা সমুদ্র বন্দর থেকে এই মুহূর্তে 200 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি, এবং আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি এই ঘূর্ণিঝড়টি আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছিলেন যে বিকেল 3টা নাগাদ অগ্রভাগে এটি প্রভাব পড়তে শুরু করবে এবং স্থলভাগে সন্ধ্যার পরে আঘাত হানার কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন। তো আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে এবং ঝড়ো হাওয়া বইছে, সেই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। কতক্ষণ পরপর বৃষ্টি আবার ঝড়ো হাওয়া হচ্ছে, এভাবে আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আর উপকূলের যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেই নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। দুপুরের যে জোয়ার হয়েছিল, জোয়ারের চাপে নির্মাঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধ বা অরক্ষিত যে বেড়িবাঁধগুলো সেই বেড়িবাঁধ বাদ দিয়ে আসলে পানি প্রবেশ করেছে। পানি প্রবেশ করার কারণে মানুষের ঘর বাড়ি পানির নিচে ডুবে আছে, এটা আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ও চালিতাবনিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। এই বিচ্ছিন্ন দ্বীপ দুটির বেশ কয়েকটি গ্রাম তো এই মুহূর্তে প্লাবিত রয়েছে। তো এই ওই সকল জায়গার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে। রাতে যেহেতু ঘূর্ণিঝড় আঘাত হানলে উপকূলের নির্মাঞ্চলের ওসব মানুষ আসলে আতঙ্কে রাত কাটাবে, নির্ঘুম রাত কাটাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু উপকূলের কোনো মানুষ আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন না, আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না। তবে সন্ধ্যার আগেই আশ্রয় কেন্দ্রে মানুষ যাবেন এমনটা আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এতটুকুই ছিল আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য। চট্টগ্রামের পতেঙ্গায় আছেন আমাদের সহকর্মী কমল দে, আমরা সরাসরি চলে যাব তার কাছে। জাবির, ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে আসলে এখন বড় বড় ঢেউ আসতে পড়ছে। যেহেতু এখন পূর্ণ জোয়ার চলছে, জোয়ার পূর্ণ প্রায় রাত দুপুর 2টা পর্যন্ত চট্টগ্রামের এই অংশে জোয়ার ছিল, এখন জোয়ার কাটতে শুরু করেছে, ভাটা আসছে। তারপরে আমরা দেখছি বড় বড় ঢেউ আসতে পড়ছে এই উপকূলীয় এলাকায়। তবে যেসব এলাকায় বেড়িবাঁধের সমস্যাতে সেসব এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটা শঙ্কা সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। চট্টগ্রামে প্রায় 885টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরেশ্বরে, আনোয়ারা, বাঁশখালী এই যে উপকূলীয় এলাকা রয়েছে এবং কর্ণফুলী, সেই উপকূলীয় এলাকার মধ্যে যতটুকু প্রয়োজন হয় সেইটা পর্যন্ত যাতে সাধারণ মানুষ যাতে কোনো রকম আশ্রয়কেন্দ্রে যেতে পারে সেই রকম তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জোয়ার শেষ করে ভাটার দিকে সেই সময়ে কিন্তু বড় বড় ঢেউ আসতে পড়ছে উপকূলের মধ্যে। যেসব এলাকায় উপকূল একটু ক্ষতিগ্রস্ত সেই জায়গায় কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। যেহেতু আরেকটি বিষয়, ঘূর্ণিঝড়তে কিছুক্ষণ পর অতিক্রম করে যাবে। যদি ভাটা পড়ার সময় যদি ঘূর্ণিঝড় অতিক্রম করে যায় তাহলে হয়তো বা উপকূলে তেমন কোনো ক্ষতি হওয়ার সংখ্যা থাকবে না। তারপরেও কিন্তু যারা উপকূলবর্তী মানুষ রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে এবং পাহাড় থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন থেকে একাধিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে কোনো উপকূলীয় এলাকায় সাধারণ মানুষ না থাকে। যেহেতু কিছুক্ষণের মধ্যে জোয়ারের সময় এই ঘূর্ণিঝড় যদি অতিক্রম করেছে তাহলে কিন্তু উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হবে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা আছে এবং জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। আর সে কারণে কিন্তু বলা হয়েছে যাতে উপকূলের মানুষজন যেসব আশ্রয় কেন্দ্র করেছে 885টি যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেগুলি যেন সেখানে মানুষজন চলে যায় সেই নির্দেশনা দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত বলা চলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সে প্রভাব পড়তে শুরু করছে উপকূলীয় এলাকায় এবং বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে উপকূলে, বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা রয়েছে এবং একই সাথে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে উপকূলবর্তী মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য। তো চট্টগ্রাম থেকে এখন ছিল সর্বশেষ, আমরা চলে যাবো এখন সাতক্ষীরা সহকর্মী তানজিমের কাছে। ধীরে ধীরে কিন্তু ক্রমাগত বলতে হবে বৃষ্টি এবং বাতাসের যে বেগ সেটি বৃদ্ধি পাচ্ছে সাতক্ষীরার উপকূলে। একই সাথে নদ নদীর যে পানি সেই পানিও কিন্তু বাড়ছে। অর্থাৎ এখন পর্যন্ত সকাল থেকে 4 থেকে 5 ফুট উচ্চতায় কিন্তু নদ নদীর যে স্বাভাবিক পানি সেই পানি বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পাতে
তীব্র স্রোতও বয়ে যাচ্ছে নদীতে, একই সাথে কিন্তু যে বাতাসের বেগ, এই বেগের ফলে কিন্তু এক ধরনের মানে উপকূলবাসী বুঝতে শুরু করেছে যে ঘূর্ণিঝড় রিমেল ধেয়ে আসছে, সেটি সন্ধ্যা নাগাদ যে আশ্রয় পড়ার কথা তার সত্যতা আসলে মিলছে। বাতাসে এর এই যে গতি, এই গতির ফলে অর্থাৎ সাধারণ মানুষ যারা এখানে কিন্তু বাতাসের বেগে দাঁড়ানোই যাচ্ছে না সেই অবস্থা, এবং নদীতে ক্রমান্বয়ে যে ঢেউয়ের অবস্থা, সেই ঢেউ বাড়ছে, নদী তীরে ঢেউ আশ্রে পড়ছে, একই সাথে পানিও বৃদ্ধি পেয়েছে। তবে উপকূলবাসী এখন পর্যন্ত কিন্তু ঝড়ের পূর্বাভাস পেলেও আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আমরা এখন কিন্তু অনিয়া দেখছি। উপকূলীয় বিভিন্ন জেলাতে বাঁধ ভাঙার খবর পাচ্ছি, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা খবর দেখছেন, শুনছেন, তারপরেও তারা যে মাইকিং করা হচ্ছে সেই মাইকিংও খুব একটা সাড়া দিচ্ছে না এখন পর্যন্ত। আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখানে খুব বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত যাননি। তবে তারা বলছেন ঝড় যদি শুরু হয় সন্ধ্যার আগে আগে হয়তো তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়া শুরু করবে, নিরাপদ আশ্রয়। একই সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে, এবং যে 187টি আশ্রয় কেন্দ্র সাতক্ষীরায়, পাশাপাশি 800-র বেশি যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় রিমেল আঘাত আনলে যেন এইসব জায়গাতে সাধারণ মানুষ রয়েছেন তারা যেন আশ্রয় নিতে পারেন। তবে এখন পর্যন্ত আমরা ঠিক যে স্থানটিতে রয়েছে এর এক পাশে শ্যামনগর এবং এক পাশে আশাশুনি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কিভাবে নদী তীরে ঢেউগুলো আশ্রে পড়ছে, এবং শ্যামনগরে যে পাশটি আমরা এখন দেখছি সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমে নির্মিত যে বাঁধ, সেই বাঁধ উপচে কিন্তু হয়তো পানি আরো কিছুটা বাড়লে সেই বাঁধ উপচেও কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করবে। এবং স্থানীয়রা বলছেন যে টোটাল 660 কিলোমিটার যে বাঁধ রয়েছে সাতক্ষীরাতে, এর মধ্যে অন্তত 6 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে যদি তলিয়ে যায় এবং পানির উচ্চতা যদি আরো বাড়ে সেক্ষেত্রে কিন্তু সাতক্ষীরার নিম্ন অঞ্চল প্লাবিত হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। তো সাতক্ষীরার উপকূলে ঘূর্ণিঝড় রিমেলের আঘাত হানার যে পূর্ব খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী বৃন্দ। বিভাগে